মর্নিং এভরিওয়ান। আর আজকে সকালবেলা হচ্ছে আমরা যাব হচ্ছে একটুখানি আশপাশে চেন্নাই লোকাল সাইট সিন করতে। তো আমরা অটো করেছি, অটো বেসিক্যালি 1500 রুপিস নিয়েছে, সব লোকাল জায়গাগুলো মোটামুটি সব দেখিয়ে দেবে। তো তোমরাও আসলে এরকমভাবে বুঝতে পারো, আমি সিকোয়েন্স বাই সব কিছু তোমাদেরকে বুঝিয়ে বলবো, যে যে লোকেশনে যাবো পুরোটাই তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর চলো তাহলে ঘোরা শুরু করি, বেশি কথা বলে তো লাভ নেই, মানে এই সিকোয়েন্স ফলো করলে আশা করি তোমাদেরও প্ল্যান করতে খুবই সুবিধা হবে। চলো গিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে। এখন আমরা ফার্স্ট লোকেশনে চলে এসেছি, এখন যাবো হচ্ছে পার্থসারথী টেম্পেলে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে, আর যদি না অ্যালাউ থাকে দেখাতে পারবো না, বাইরে থেকেই দেখিয়ে দেবো ফটো তুলে সব কিছু। তো চলো ফার্স্ট টেম্পলটা দেখে নিই। এখন টেম্পলের এন্ট্রান্সের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। টেম্পলের পুরো খুব সুন্দরভাবে কার্ভিংস করা রয়েছে টেম্পলের গা দিয়ে, আর এখানে সবাই প্রণাম করছিল। তো ভেতরে ক্যামেরা ভিডিও অ্যালাউ না, তো আমরা এসে দেখছিলাম যে প্রসাদ দিচ্ছিল। তো এখানে চিড়ের পোলাও আর সুজির হালুয়া এটা আমরা পেয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে বিবেকানন্দ হাউস, যেটা কিনা মারিনা বিচের পাশে। এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক বলা যেতে পারে চেন্নাইতে। তো এখানে স্বামী বিবেকানন্দ নাকি 9 ডেজ 9 দিন ছিলেন, মানে বাইরে থেকে ফেরত আসে, মানে ওয়েস্ট থেকে যখন উনি এসেছিলেন এখানে 9 দিন ছিলেন। আর এখন শ্রী রামকৃষ্ণ মঠের আন্ডারে এটা রয়েছে, এখানে ওনারাই মেনটেন করে। এখানে একটা মিউজিয়ামও রয়েছে যেটাকে বলা হয় এক্সপিরিয়েন্স বিবেকানন্দ। তো এটা একটা স্মার্ট মিউজিয়াম, যেখানে কিনা 3D 4D ইফেক্টস দিয়ে সব কিছু বলা হয় বিবেকানন্দের লাইফের ব্যাপারে, ইন্ডিয়ান কালচারের ব্যাপারে। তারপরে এখানে আরও অনেক কিছু রয়েছে যেটা কিনা তোমরা টিকিট কেটে দেখতে পারো। তো তোমরা আসলে অবশ্যই এখানে এনজয় করবে। এখন আমরা সেকেন্ড জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে মারিনা বিচের সাইড দিয়েই। তো এটা হচ্ছে বিবেকানন্দ হাউস। তো এটা পুরোটা আমি তোমাদেরকে ভিডিওতে ঘুরে দেখালাম। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, ভেতরে টিকিট নিয়ে ভেতরে যেতে হয়। তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে নেক্সট জায়গাটা। তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ কি অনেক কয়টা জায়গা আমাদের আজকে ঘোরা আছে, তাই জন্যেই আমরা এখানে তাড়াতাড়ি সব কিছু কভার করার একটু চেষ্টা করছি। এখন চলে এসেছি হচ্ছে আমরা ঘোরার ক্যামেরাতে পুরোটা দেখিয়ে দেবো। আর মন্দিরটা খুবই সুন্দর। তো ভেতরে গিয়ে দেখি যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। এই কপালেশ্বর টেম্পলেরও অনেক হিস্ট্রি আছে আর রিলিজিয়াস সিগনিফিকেন্স আছে। বলা হয় যে কপালেশ্বর টেম্পলটা দুটো ওয়ার্ডকে কম্বাইন করে বানানো হয়েছে। কপাল মানে হচ্ছে হেড, ঈশ্বর মানে হচ্ছে লর্ড শিবা। এটাকে বলা হয় যে এই টেম্পলটাকে বেদাপুরীও বলা হয়, কেন কি বলা হয় যে এখানে 4টে বেদা, যেগুলো আমাদের বেদ রয়েছে, সেটাকে এখানে ওয়ার্শিপ করা হয়। আর এই টেম্পলটাকে আরেকটা নামেও জানা হয় শুক্রাপুরী, কেন কি যে শুক্রাচার্য ছিলেন উনি এখানে লর্ড শিবা মানে শিবকে প্রার্থনা করেছিলেন যাতে কিনা উনি ওনার চোখের দৃষ্টি শক্তি ফিরে পায়। এখানে কিন্তু টেম্পলের বাইরে যাবতীয় সব কিছু, যেরকম মালা থেকে শুরু করে তারপরে থালা বাসন ফুল সব কিছুই পাওয়া যায়, যেরকম কিনা আমরা অন্যান্য আমাদের কলকাতা থেকে মন্দিরে দেখে নারকোলও আছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা মন্দিরের পেছনে এরকম সুন্দর পুকুর রয়েছে, বাঁধানো পুকুর, যেখানে হয়তো আগে স্নান টান করা অ্যালাউ ছিল, এখন তো নেই। তো এই কপালেশ্বর টেম্পলটাকে কিন্তু এটা হচ্ছে মেইনলি শিবের টেম্পল, আর এটাকে স্বয়ং ভুলিঙ্গমও বলে, তার মানে হচ্ছে সেলফ ম্যানিফেস্টেড টেম্পল। তো এটা হচ্ছে বাইরের এরিয়াটা, মানে টেম্পল থেকে বাইরে আসলো। টেম্পলের মধ্যে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। তারপরে আমরা চলে এসেছিলাম পরের টেম্পল, যেটা কিনা শ্রী অষ্টলক্ষ্মী টেম্পল, যেটা কিনা এখন বন্ধ ছিল। এই এখন চলে এসেছি হচ্ছে ফোর্থ লোকেশন, অষ্টলক্ষ্মী টেম্পল। তো এই অষ্টলক্ষ্মী টেম্পল এটা এখন বন্ধ রয়েছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো দেখা যাক আমাদের অটো ড্রাইভার নেক্সট লোকেশন কোথায় নিয়ে যায়, হয়তো ইডেন বিচ যাবো। আর তারপরে হয়তো লাঞ্চ টাঞ্চ করবো, একটা চার্চ আছে সেগুলোও দেখবো। তো চলো দেখতে থাকো, কারণ সেটা ভেতরটা দেখানো গেল না, কারণ কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, ঢুকতেই দিচ্ছে না, আমরা তো ঢুকতেই পারলাম না। এটা হচ্ছে অষ্টলক্ষ্মী টেম্পলের বাইরে। তো এখানে ডাব পাওয়া যাচ্ছিল, চাইলে তোমরা ডাব খেতে পারো। এখান দিয়েও পাশ দিয়ে একটা গলি রয়েছে, এখান দিয়ে গেলেও অনেকে যাচ্ছিল হচ্ছে সি বিচ। এখন আমরা চলে এসেছি এলিয়েট বিচ। তো এলিয়েট বিচটা ঘুরে দেখবো, কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করবো, করে তারপর দেখি নেক্সট লোকেশন কোথায় যাই। তো চলো ঘুরে দেখা যাক এলিয়েট বিচটা কিরকম।
বিচটা মানে রাস্তা থেকে এই বিচ অবধি আসতে গেলে সি বিচ অবধি অনেকটা আসতে হয় বালির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। আর এখানে দেখতে পাচ্ছ দুপুরবেলার টাইম ছিল, বেশ ভালোই গরম ছিল শুরুর দিকে, তাও অনেকেই মানে এসে ওখানে বসে রয়েছে, মানে কলেজ স্টুডেন্ট, তারপরে কিছু লোকজন নিজেদের বন্ধু নিয়ে কিছু আমাদের মতো ঘুরতে এসেছিলো। খুব সুন্দর, মানে বিচের এনভায়রনমেন্ট এতটাই সুন্দর আর একদম পরিষ্কার বিচ। তো এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এতটাই সুন্দর লাগছিল এই বিচের পাশে। আর আমরা এখানে কিছুটা টাইম কাটালাম, অনেকক্ষণই বসেছিলাম বলা যেতে পারে। তারপরে ফটো ভিডিও তুললাম, আর বিচটা ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছিল না, মানে এতটাই সুন্দর মানে বিচের চারিদিকটা ছিল। দোকানপত্র বন্ধ ছিল না, দোকানপত্র খোলা থাকলে আরও ভালো লাগতো। এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এরিয়ার বিচের সামনে, পেছন দিকে খুব সুন্দর ঢেউ আসছে। আর দুপুরবেলার টাইম হলো, রোদ খুব একটা নেই, খুব সুন্দর হাওয়া আসছে। এখানে অনেকক্ষণ কাটালাম, এখানে আসার পর একদম মনটা পুরো ভালো হয়ে গেল। এখানে অনেক টাইম, মানে সারাদিনই প্রায় বসে থাকা যায়। তো এখন যাবো পাশে একটা চার্চ আছে পাশেই, তো সেই চার্চটা দেখতে যাব। চার্চটা দেখে তারপর দেখা যাক কোথায় যাই। চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এলিয়ট বিচের পাশেই একটা চার্চ রয়েছে। চার্চের নামটা বেশ অনেক লম্বা, তাই জন্য বলতে পারছি না, একদমই অ্যাডজাসেন্ট। তো চার্চটা বন্ধ রয়েছে, বলতে পারবো না কেন বন্ধ রয়েছে, খোলা থাকার কথা ছিল। তো ঠিক আছে, এখানে বাইরেই 2-1টা ফটো তুলে নিলাম, আর তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে চার্চটাকে দেখিয়ে দেবো। আর চলো পরের লোকেশনটা তাহলে তোমরা দেখবে আমাদের সাথে, যে পরের লোকেশনটা কেউ। এই আন্নাই ভেলেনকানি শ্রাইনটা খুবই সুন্দর একটা চার্চ। এখানে ক্যান্ডেল স্টল রয়েছে, এখান থেকে তোমরা ক্যান্ডেল নিয়ে এখানে ক্যান্ডেল লাগাতে পারো। এখানে অনেকে ধূপকাঠিও দিচ্ছিল। আর ভেতরে যদি তোমরা সামনে যাও তো এখানে দেখতে পারো যে একটা বড় প্রেয়ার হল রয়েছে। জুতো খুলে অনেকেই ভেতরে গিয়ে প্রেয়ার করছিলেন জিজাসের কাছে। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের নেক্সট লোকেশনে। তো আমরা এখন যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে, আইকনিক রেস্টুরেন্ট বুহারি। এখান থেকে আমরা চিকেন 65 ট্রাই করেছিলাম, বলে যে ওখানেই ফার্স্ট টাইম বানানো। তারপরে আমরা চলে এসেছিলাম একটু শপিং করতে। এখান থেকে আমরা কিনেছিলাম হচ্ছে কাঞ্জিপুরম সিল্কের একটা শাড়ি। তো আমি জানি না এটা অরিজিনাল কিনা, কিন্তু আমাদের অটোওয়ালা বললো যে এই করুপা সিল্কসে নাকি খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়, আর নাকি অথেন্টিক শাড়ি। তো তোমরা আমাদেরকে জানাবে যদি কিনা তোমরা কেউ এটার ব্যাপারে জেনে থাকো। তো খুবই সুন্দর শাড়িটা ছিল। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে গভর্নমেন্ট মিউজিয়াম, যেটা কিনা ইগমোরে রয়েছে, চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়াম। আর এই মিউজিয়ামটা অনেকটা এরিয়া নিয়ে রয়েছে। এটার জন্য প্রপোজাল রেখেছিল হচ্ছে মাদ্রাস লিটারেরি সোসাইটি আর স্যার হেনরি পোটিঙ্গার 1846 এডিতে। আর এই মিউজিয়ামটার ফার্স্ট অফিসার ইনচার্জ ছিলেন হচ্ছে ডক্টর এডওয়ার্ড বালফোর 1851 এডিতে। আর তারপরে এই মিউজিয়ামটার মধ্যে অনেক ধরনের সেকশনস বানানো হয়েছিল, যেরকম আর্কিওলজি, বটানি, তারপরে অ্যানথ্রোপোলজি, চিলড্রেন্স মিউজিয়াম, আর অনেকটা এরিয়া নিয়ে এই মিউজিয়ামটা। তো আমরা অনেকটা ঘুরে তারপরে এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম, কেন কি আমার আর পাচ্ছিলাম না। এটাই ছিল আমাদের লাস্ট লোকেশন। এখন গভর্নমেন্ট মিউজিয়াম, লাইব্রেরি, আর এর মধ্যে আরও অনেক কটা মানে ঘোরার জায়গাতে, চিলড্রেন মিউজিয়াম, আর্ট গ্যালারি, সব ঘোরার পর এখন আমরা দেখতে হচ্ছে বাড়িতে, কেন কি সারাদিন ধরে লাঞ্চ করা হয়নি, কিছুই খাওয়া হয়নি সেরকম। এখন কি লাঞ্চ করা হবে, মানে সন্ধ্যেবেলা ইভিনিংয়ের টাইমে লাঞ্চ করা হবে। আর এখন লাঞ্চ করে দেখি আর বিকেলবেলা কোথাও বেরোতে পারি কিনা। যদি না পারি একদম রেস্ট নেবো, কালকে চেষ্টা করবো কিছু বেরোনোর। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে লাইক করে দেবে, কমেন্ট করবে, আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আরও ব্লগ দেখার জন্য, কেন কি আমি তাতে একটু কনফিডেন্স পাই। আর আমার যেহেতু শরীর খারাপ, তার মধ্যে আমি চেষ্টা করছি তোমাদের জন্য। তো প্লিজ তোমরাও একটু সাপোর্ট করার চেষ্টা করবে আমাকে। মিউজিয়াম থেকে আসার পথে একটা মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম, কেন কি আমরা শুনেছিলাম যে চেন্নাইতে মাইসোর পাক খুব ফেমাস। তো এই মাইসোর পাকটা এনেছিলাম, খুবই সফট, একদম পুরো ঘি বেরোচ্ছিল এটা, আর খুবই টেস্টি ছিল। তারপরে সন্ধ্যেবেলা করে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে মারিনা বিচ। তো এটা হচ্ছে মারিনা বিচের লাইট হাউস। আর মেরিনা বিচে গিয়ে দেখছিলাম যে এত ভিড়, সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে এত স্কুটি, বাইক সব লম্বা লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। ট্যুরিস্টের বাইরেও যারা লোকাল লোকজন, তারাও কিন্তু এই বিচে এসে সন্ধ্যেবেলা টাইম
টাইম স্পেন্ড করে। আর বিচের পাশ দিয়ে যেরকম অন্যান্য বিচ আমাদের এদিকে দীঘা বিচ আছে কিংবা বকখালি বিচ কিংবা পুরী বিচ, সেরকম অনেক দোকানপত্র থাকে, আইসক্রিম থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, তারপরে এখানে ভুট্টা পাওয়া যাচ্ছিলো। তো আমরা ওখানে গেলাম হচ্ছে একটা চপের দোকান বলা যেতে পারে, যে ওখানে কীরকম ধরনের চপ পাওয়া যায়। এখানে আলু, কলা, মোচা, তারপরে লঙ্কা আর হচ্ছে কপি, এই সমস্ত চপ। তো আমরা 5 ধরনের চপ অর্ডার করেছিলাম, যে আলুরও নেব, কলার, তারপরে এখানে লঙ্কার চপ, সব কিছু আমরা বলেছিলাম যে পুরো একটা প্লেট আমাদেরকে সব বানিয়ে দিতে। তো উনি গরম গরম কেটে তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে, বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমাদেরকে ফ্রাই করে দিচ্ছিলেন। এখন ওয়েট করতে না করতে আমাদের হাতে চলে এসেছিল হচ্ছে 1 প্লেট গরম গরম চপ। এর মধ্যে ছিল 2টো আলুর চপ, 2টো কলার চপ আর একটা লঙ্কার চপ, আর তার সাথে ছিল হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান চাটনি। তারপরে আমরা খেয়ে চলে গেলাম হচ্ছে বিচের ধারে, আর খুব সুন্দর হাওয়া চলছিল, তোমরা জাস্ট আওয়াজটা শোনো। বিচের ধারে এরকম অনেক লোক ছিল, সামনে দেখো লাইট হাউসটা দেখা যাচ্ছে। আর বিচের ধারে এত সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া চলছিল, সন্ধেবেলা মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল, এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল সারাটা রাত বিচের ধারে বসেই কাটিয়ে দিই। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর এখন চলে যাব হচ্ছে বাড়ি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।